আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। আজকে অর্থের সময় মূল্যের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা অর্থের সময় মূল্য কি বা সময়ের সাথে সাথে অর্থের মূল্য কিভাবে পরিবর্তন হয় এগুলা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অর্থের সময় মূল্য এই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। যেমন আমাদের এই অধ্যায় সূত্রগুলো আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। যেমন প্রথম হলো বর্তমান মূল্য নির্ণয়, দ্বিতীয় হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়। বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য আমরা দুইভাবে নির্ণয় করতে পারি বা এর পদ্ধতি হলো দুইটি। বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য বাইর করার পদ্ধতি দুইটি। যেমন এক নম্বরে হলো সরল সুদ, দুই নম্বরে হলো চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়, এগুলো সূত্র নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন সরল সুদ বর্তমান মূল্য নির্ণয়। সরল সুদ বর্তমান মূল্য ফিবি মানে প্রেজেন্ট ভ্যালু সমান সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এরপর আমরা সরল সুদের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য এফবি মানে ফিউচার ভ্যালু সমান সমান ফিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এটা হলো আমাদের সরল সুদের ক্ষেত্রে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র। দুই নম্বরে আমাদের আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব, ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করব। দেখেন, বর্তমান মূল্য ফিবি মানে প্রেজেন্ট ভ্যালু সমান সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম। এখানে আমাদের দুইটি জিনিস পরিবর্তন হয়। এম এর আই এর সাথে এম ভাগ হবে, এন এর সাথে এম গুণ হবে। এটাই আমাদের পরিবর্তন, না হলে আমাদের সূত্র সেম, শুধু এই দুই জায়গায় দিয়ে আমরা পরিবর্তন করব। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমরা ফিউচার ভ্যালু সমান সমান ফিবি ইন্টু 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম এভাবে নির্ণয় করতে পারি। এখন আমাদের আই কি বা এম কি, এম কি এগুলো নিয়ে আলোচনা করব। এম আমাদের এখানে এন হলো সময়, আমরা সময় নির্ধারণের জন্য এম ব্যবহার করে থাকি। এরপর হলো এখানে আই কি, আই হলো সুদের হার। ধরেন সুদের হার এইভাবে 10% বা 15% এভাবে দেওয়া থাকে। আমরা সরাসরি তো পার্সেন্ট লিখতে পারি না, তো আমরা পার্সেন্ট না লিখে কি করব, 10কে আমরা 100 দিয়ে ভাগ দিব। 100 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 0.10। এভাবে 15কে আমরা 100% 100 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে আমাদের হয় 0.15। এভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারি। এরপর এখানে আমাদের আছে যে এম চক্রবৃদ্ধির সংখ্যা। চক্রবৃদ্ধির সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব, চক্রবৃদ্ধির সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা দেখিয়ে দিই। এখন আমরা এম এর মান বা চক্রবৃদ্ধির সংখ্যা নির্ণয় করব। এগুলো আমরা বোর্ডে লিখে দিয়েছি, আপনারা ফলো করবেন। যে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক চক্রবৃদ্ধি হলো যে চক্রবৃদ্ধি সুদ আমরা 1 বছর পর পর প্রদান করি, তাকে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ বলে। এরপরে দেওয়া আছে আমাদের মাসিক চক্রবৃদ্ধি কি। মাসিক চক্রবৃদ্ধি হলো আমরা যে সুদ 1 মাস পর পর প্রদান করি তাকে মাসিক চক্রবৃদ্ধি বলে। আমরা মাসিক চক্রবৃদ্ধি এম এর মান কত, এটা কিভাবে বের করব, আমরা এভাবে বের করতে পারি। আমরা যদি 1 মাসে একবার সুদ প্রদান করি, তো আমরা 12 মাসে আমরা 12 বার সুদ প্রদান করতে পারি। এভাবে আমরা 12 মাস সমান 1 বছর, 1 বছরে আমরা 12 বার সুদ প্রদান করে থাকি। এরপরে আমাদের আছে দ্বিমাসিক চক্রবৃদ্ধি। দ্বিমাসিক চক্রবৃদ্ধি কি, এম এর মান কিভাবে নির্ণয় করব, যে শুধু আমরা 2 মাস পর পর প্রদান করি তাকে দ্বিমাসিক চক্রবৃদ্ধি বলে। এটা আমরা যে 1 বছর সমান 12 মাস, আমরা 12কে আমরা 2 দিয়ে ভাগ দিলে আমাদের এম এর মান যে 6 বার এটা বের হয়ে যাবে। আমাদের 2 মাস পর পর আমরা 6 বার সুদ প্রদান করে থাকি। আমাদের এখানে চক্রবৃদ্ধির সংখ্যা এম এর মান হবে 6। এরপর আমরা ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি কি, যে চক্রবৃদ্ধি শুধু আমরা 3 মাস পর পর প্রদান করি তাকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলে। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে আমরা এটা কিভাবে নির্ণয় করি, যেমন আমরা 12কে 3 দিয়ে ভাগ দিলে আমাদের হয় 4। এটা হলো আমাদের 4, এম এর মান 4 হবে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। এরপরে আমাদের দেওয়া আছে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কি। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির এম এর মান কত, এটা কিভাবে নির্ণয় করব, যে চক্রবৃদ্ধি সুদ আমরা বছরে 6 মাস পর পর যে সুদটা প্রদান করি তাকে আমরা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলে।
আমরা 6 মাস পর পর যে সুদ প্রদান করব তাকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলে। এর আমরা সংখ্যা কিভাবে নির্ণয় করব? তো আমরা 12কে আমরা 6 দিয়ে ভাগ দিব। তো আমাদের এখানে m এর মান হবে 2। তো এভাবে আমরা 2 বার m এর মান বসাতে পারবো। 2বার আমরা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে থাকি। এরপরে আমাদের আছে যে সাপ্তাহিক চক্রবৃদ্ধি। সাপ্তাহিক চক্রবৃদ্ধি আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে এক সপ্তাহ সমান 7 দিন। তো আমরা 1 বছর সমান কত দিন? 1 বছর সমান 365 দিন। আমরা 365 দিনকে 7 দিয়ে ভাগ দিব। 365 দিনকে আমরা যদি 7 দিয়ে ভাগ দেই, এখানে আমাদের হবে 52। তো আমরা 52 বার সুদ প্রদান করে থাকি। চক্রবৃদ্ধির সংখ্যা আমাদের এখানে হবে 52। এরপরে আমাদের আছে পাক্ষিক চক্রবৃদ্ধি। কি পাক্ষিক চক্রবৃদ্ধি আমরা কিভাবে বাইর করব? যে চক্রবৃদ্ধি আমরা 15 দিন পর পর সুদ প্রদান করে থাকি তাকে পাক্ষিক চক্রবৃদ্ধি বলে। এভাবে এখানে পাক্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এখানে 24 হবে। এভাবে এটা আমরা এভাবে বাইর করতে পারি। 365 দিনকে আমরা 15 দিয়ে ভাগ দিব, তখন যেটা বাইর হবে তো ওইটাই আমাদের যে m এর মান বা চক্রবৃদ্ধির সংখ্যা m হবে। এরপরে আমাদের আরেকটি সূত্র আমি এখানে লিখে দিয়েছি যে আমাদের এখানে 3টি সূত্র ব্যবহার হয়। একটা হলো বর্তমান মূল্য, একটা ভবিষ্যৎ মূল্য। আমরা সরল সুদের ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়, তার সূত্র আমরা লিখে দিয়েছি। এরপর এখানে আরেকটি সূত্র আছে যে প্রকৃত সুদের হার নির্ণয়। প্রকৃত সুদের হার কিভাবে আমরা নির্ণয় করব? প্রকৃত সুদের হারের সূত্র এখানে আছে 1 প্লাস i/m পাওয়ার m মাইনাস 1। এভাবে আমরা প্রকৃত সুদের হারের সূত্রটি নির্ণয় করতে পারি। প্রকৃত সুদের হার হলো EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট এর যদি সূত্রটা থাকে, মানে এটা হলো প্রকৃত সুদের হার। এটা যদি থাকে আমরা এটা এভাবে বসাইতে পারি যে 1 প্লাস i/m পাওয়ার m মাইনাস 1। এভাবে আমরা প্রকৃত সুদের হারের সূত্র নির্ণয় করতে পারি। এখানে আমি একটি নোট লিখে দিয়েছি যে প্রশ্নে যদি বার্ষিক উল্লেখ থাকলে তখন আমরা চক্রবৃদ্ধি সূত্র ব্যবহার করতে হবে না। চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সূত্রটি ব্যবহার করতে হবে না। কেন হবে না? আমরা যদি বার্ষিক চক্রবৃদ্ধি একবার সুদ প্রদান করি, আমরা একের সাথে যেটা গুণ দিমু ওটার ফল একই থাকবে, বা 1 দিয়ে যেটাকে ভাগ দিমু ওটার ফল একই থাকবে। তাহলে আমরা যদি বার্ষিক চক্রবৃদ্ধি থাকে তখন আমরা চক্রবৃদ্ধি সূত্রটি ব্যবহার করব না, কারণ এটা 1 এর মান, এটা পরিবর্তন হবে না। এভাবে আমরা এগুলা সূত্রগুলা আলোচনা করছি, এগুলো আপনারা লিখে নেন। এরপর ক্লাসের যে পাঠটা আপনারা বুঝতে সমস্যা হয় বা বুঝেন না, এটা আমাকে বলবেন বা কমেন্টে জানিয়ে দিবেন। পরিশেষে বলতে চাই যে আমার পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুকে ক্লাসটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে ক্লাসটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।